চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে আজ থেকে সারা দেশে চিরুনি অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা জানান তিনি। উপদেষ্টা বলেন, দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা ও মব সন্ত্রাস বন্ধে সব বাহিনীকে আরও কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এছাড়া জাতীয় নির্বাচন সামনে রেখে 31শে ডিসেম্বরের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের ব্যাপারে আমাদের আলোচনা হয়েছে যে আমাদের প্রস্তুতি আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাই। নির্বাচন ক্ষেত্রে আপনারা জানেন এটা হলো আইন শৃঙ্খলা বাহিনী যেমন একটা স্টেক হোল্ডার, প্রশাসন হলো একটা স্টেক হোল্ডার, আর একটা স্টেক হোল্ডার ইলেকশন কমিশন, আর একটা হলো সবচেয়ে বড় হলো যারা ইলেকশনে অংশগ্রহণ করবে তারা। এখানে 4 ভাগের 1 ভাগে কিন্তু আমরা আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারেক রহমানকে নিশ্চিহ্ন ও জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে সুনির্দিষ্ট চক্রান্ত হচ্ছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। বিএনপির ওপর সাইবার হামলা হয়েছে উল্লেখ করে সাইবার যুদ্ধের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। রবিবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। তাতে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল অভিযোগ করেন, বিএনপিকে ধ্বংস এবং তারেক রহমানকে নিশ্চিহ্ন করার চক্রান্ত চলছে। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। সেই চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা, তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা। বিএনপি মহাসচিব বলেন, বিএনপির উপর সাইবার হামলা হয়েছে পরিকল্পিতভাবে। এসব রুখতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। এখন একটা কিন্তু মারাত্মক রকমের একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্য, বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য, এবং সবচেয়ে মারাত্মক যেটা, ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। এদিকে চট্টগ্রামে আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা রাজনীতি কলুষিত এবং নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। আজকে যারা বাংলাদেশের রাজনীতিকে আবার কলুষিত করতে চাচ্ছে, বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, রাজনীতিতে যে সহনশীল সম্মানজনক রাজনীতিকে যারা বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। ঢাকা শহরে চেয়ার টেবিলে বসে কেউ দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। যাদের বক্তব্যের মধ্যে সম্মান। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ভয় দেখিয়ে ও পেশি শক্তি এবং প্রশাসনকে ব্যবহার করে লুটেরা রাষ্ট্র কায়েম করতে দেবে না এনসিপি। এ কথা বলেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলদারদের থেকে মুক্ত করতে মাঠে থাকবে তার দল। কোনো কোনো দল সংস্কার না চেয়ে শুধু ক্ষমতা চাইছে বলেও অভিযোগ তার। জুলাই পদযাত্রার ১৩তম দিনে পিরোজপুর ও ঝালকাঠিতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রবিবার দুপুরে পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে জেলা শহীদ মিনারে পথসভায় যোগ দেন নেতাকর্মীরা। সেখানে নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের চেতনায় দেশের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে এনসিপি। বিচার আর সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। কিন্তু আমরা বলছি, সংস্কার লাগবে এবং এই আওয়ামী লীগের বিচার লাগবে এবং একটা নতুন সংবিধান লাগবে। নেসারাবাদ দরবার শরীফ জিয়ারতের পর ঝালকাঠিতে পদযাত্রা শুরু করে এনসিপি।
পরে কাপুরিয়াপট্টিতে সংক্ষিপ্ত সমাবেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আওয়ামী লীগ দেশ ছেড়ে গেলেই হবে না, দেশকে পুরোপুরি ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। আমরা বলেছিলাম একটা নতুন বাংলাদেশ লাগবে, শুধু আওয়ামী লীগ দেশ থেকে চলে গেলেই হবে না। আওয়ামী লীগের যে সিস্টেম, যে দুর্নীতি, যে চাঁদাবাজি, যে মাফিয়া সিস্টেম, সেই সিস্টেমকে বদলাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশের সেই সিস্টেম এখনো বদলায় নাই। পথসভা শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাধার মুখে পড়েন এনসিপির নেতারা। আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে এনসিপির ঝালকাঠি কমিটি করা হয়েছে, অভিযোগ তুলে স্লোগান দেন বিক্ষোভকারীরা। ডিবিসি নিউজ ডেস্ক। জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে নির্দিষ্ট কোনো তারিখ বা নির্দেশনা দেওয়া হয়নি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তবে ইসি ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচন আয়োজনে প্রস্তুত। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন সিএসি। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেন, চ্যালেঞ্জ থাকলেও ভোট আয়োজনে কোনো সমস্যা হবে না। একটি সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে আশাবাদী তিনি। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্নে তিনি সরকারের সিদ্ধান্তে নির্বাচন কমিশন কাজ করবে বলে জানান। তাদের ছাড়া অংশগ্রহণমূলক ভোট হবে কিনা এমন প্রশ্নে বলেন, আওয়ামী লীগ নির্বাচনে না এলেও তাদের সমর্থকদের বড় অংশ ভোটে আসবে। এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হবে কিনা এমন প্রশ্নে সিইসি বলেন, আপাতত শাপলা প্রতীক কাউকে দেয়া হবে না। স্থানীয় নির্বাচন প্রশ্নে বলেন, ইসি এখন শুধু জাতীয় নির্বাচন নিয়ে ভাবছে। শাপলা দলীয় প্রতীক পেতে আইনি কোনো বাধা নেই বলে দাবি করেছেন এনসিপি নেতারা। এই প্রতীক না পেলে প্রয়োজনে রাজনৈতিক লড়াইয়ে নামবেন তারা। আর কমিশনের তালিকা থেকে নৌকা প্রতীক বাদ দেওয়ারও দাবি তাদের। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এসব কথা জানান এনসিপি নেতারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে ইসি। জামায়াতের নিবন্ধন পুনর্বহালের পর দাঁড়িপাল্লা প্রতীক যুক্ত করা হয়েছে ওই তালিকায়। আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকলেও বহাল আছে নৌকা প্রতীক। কিন্তু জাতীয় নাগরিক পার্টি ও নাগরিক ঐক্যের চাওয়া শাপলা রাখা হয়নি সেখানে। ইসির এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ এনসিপি। রোববার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে ৫ সদস্যের প্রতিনিধি দল। তারা বলছেন, দলীয় প্রতীক হিসেবে শাপলা রাখতে আইনি কোনো বাধা নেই। নির্বাচন কমিশনের নিজের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন কার্যক্রম স্থগিত রয়েছে। তাদের যে প্রতীক ছিল নৌকা, সে নৌকাকে কিন্তু এখনও তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। আইনগতভাবে আপনারা নৌকাকে এই যে তালিকা, এই তালিকার ভিতরে রাখতে পারেন না। এ ব্যাপারে ওখান থেকে এটা বাদ দেওয়ার জন্য যে উদ্যোগটি নেয়ার, সেটি তারা নেবেন। তারা এটি আলোচনার আশ্বাস আমাদেরকে দিয়েছেন। শাপলা প্রতীক পেতে বাধা এলে আবার মাঠে নামার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয়, সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। প্রবাসী ভোটারদের ভোট গ্রহণ পদ্ধতির অগ্রগতি নিয়েও আলোচনা করে এনসিপির প্রতিনিধি দল। সে আইনটারও পরিবর্তন করতে হবে। এবং নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলো, তফসিলে নৌকা আপাতত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ। এছাড়া এখনই শাপলা অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ কথা জানান। তিনি জানান, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলো, তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ প্রতিটি রাজনৈতিক দলের জন্য একটি প্রতীক বরাদ্দ থাকে। এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত। এই নিয়ে কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। স্বচ্ছ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন। জুলাই বিপ্লবের ১ বছর না যেতে সবার মধ্যে বিভাজন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অব বাংলাদেশ পুনাপ আয়োজিত আলোচনা সভায় এই কথা বলেন তিনি। গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ভরসা থাকলেও এই ১ বছরে সরকার তেমন কোনো কাজ দেখাতে পারেনি। অন্য বক্তারা বলেন, জুলাই ঐক্য ধরে রাখতে সবাইকে এক হয়ে দেশের জন্য কাজ করতে হবে। বিভিন্ন দাবিতে রাজধানীর বনানীতে বিআরটি এর সামনে সড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালকরা। এতে যান চলাচল ব্যাহত হয়। দিনভর সীমাহীন ভোগান্তির শিকার হয়
যাত্রীরা। দাবি পূরণের আশ্বাসে সন্ধ্যায় আপাতত কর্মসূচি প্রত্যাহার করে নেন চালকরা। সোমবার সচিবালয়ে এ নিয়ে বৈঠক হবে। দাবি আদায় না হলে আবার মাঠে নামার হুঁশিয়ারি তাদের। 3 দফা দাবিতে রবিবার সকাল 10টা থেকে রাজধানীর বনানী বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করেন সিএনজি অটোরিকশা চালকরা। এতে বিমানবন্দর সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। এক পর্যায়ে পুলিশ এসে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে বাধে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে সেনাবাহিনী। সেবা নিতে গিয়ে ঘুষ লেনদেন, হয়রানি বন্ধ। ঢাকা জেলায় 3000 সিএনজি অটোরিকশাকে ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি প্রদান ও বিআরটিএর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে এই আন্দোলন। তুলে ধরা হয় নানা অনিয়মের কথাও। ঢাকা জেলা গাড়িগুলি ঢাকাতে অবাধে চলাচল করতে পারি। আমাদের যে 16টা ইউনিয়ন, এই 16টা ইউনিয়নে 3000 গাড়ি, এরা শুধু আমরা পারমিট চেয়েছি। মেট্রো গাড়ির যেভাবে ট্যাক্স দেয় আমরা ওইভাবেই আমরা ট্যাক্স দিয়ে আসছি, তাহলে আমরা যে এখন ক্ষতিগ্রস্ত হয়েছি এটা আমরা পূরণ করতে পারতেছি না। পরে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায় আন্দোলনকারীদের 7 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে বিআরটিএর চেয়ারম্যানের সাথে। বৈঠক শেষে আন্দোলনরত সিএনজি অটোরিকশা চালকদের সাথে কথা বলেন ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি। বলেন, সোমবার সচিবালয়ে বৈঠকের পর সিদ্ধান্ত আসবে। আগামীকালকে মন্ত্রণালয়ে দেখা করতে বলছে, আমাদের পক্ষে চেয়ারম্যান মহোদয় লিখছে, এটা ইনশাআল্লাহ আমাদের ভাগ্যের চাকা খুলবে। যদি দেখি যে আমাদের পক্ষে না, তখন আমরা এই বিআরটি ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি করব। দাবি আদায় না হলে আবারও বিআরটিএর কার্যালয়ের সামনে জড়ো হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির নিকুছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ হোসেন নামের এক যুবকের বাম পা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তিনি কক্সবাজার জেলার উখি উপজেলার বাসিন্দা। দুপুরে সীমান্তের 42 ও 43 নম্বর পিলারের মাঝামাঝি এলাকায় বাঁশ কাটতে গিয়ে বিস্ফোরণের শিকার হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য রোহিঙ্গা আশ্রয় শিবিরের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। ফেনীর বেশিরভাগ এলাকা থেকে পানি নেমে গেলেও স্পষ্ট হতে শুরু করেছে বন্যার ক্ষত। তবে নিচু এলাকা এখনও জলাবদ্ধ। আশ্রয়কেন্দ্র ছেড়েছেন বেশিরভাগ মানুষ। ক্ষতিগ্রস্ত ঘর বসবাসের উপযোগী করতে 8 থেকে 10 দিন সময় লাগবে। প্রাথমিক হিসাব অনুযায়ী বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাই উপজেলায় 2350টির বেশি মাছের ঘের ও পুকুর ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত 1655 হেক্টর আমন বীজতলা। প্রাণী সম্পদ খাতে 3 উপজেলায় 64,98,750 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া সড়ক ও অন্যান্য অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 15টি স্থান ভেঙে লোকালয় প্লাবিত হয়। এবার দেখবেন সিএসআরএম এর সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস। সীমান্তবর্তী জেলা শেরপুরে বহু চাতাল বন্ধ। কাজ হারিয়েছেন অনেক শ্রমিক। আবার প্রাতিষ্ঠানিক শিক্ষার অভাবে পিছিয়ে পড়ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। নাকুগাঁও ও স্থলবন্দরে তৈরি করা হলেও সেখানে নেই কোনো কর্মযজ্ঞ। তবে কর্মসংস্থান বাড়াতে কাজ চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। সব মাঠ খোলা বন্ধ, এই চাতালটাই চলতেছে, এই চাতালটা বন্ধ কইরা খাইতাছি। জ্যোৎস্না বেগমের মতো একসময়ে শেরপুরের সহস্রাধিক চাতালে কাজের সুযোগ হয়েছিল বহু মানুষের। তবে আধুনিকতার ছোঁয়া ও নানা প্রতিকূলতায় এই শিল্প এখন ধ্বংসের পথে। এতে কাজ হারিয়ে দিশেহারা অনেকেই। আবার টিকে থাকার সংগ্রামে কেউ বা বদল করেছেন পেশা। স্বামী মারা গেছে, ছেলে মেয়ে আছে, কাজ কামে চলে না, চাতাল সব বন্ধ হয়ে গেছে। আমার নিজের একটা চাতাল ছিল, চাতালের ব্যবসা হয় না বিধায় আমি সেই চাতাল বন্ধ করে আবাসিক করতে বাধ্য হয়েছি। শ্রমিকরা প্রায় অর্ধাহারে অনাহারেও দিন যাপন করতেছে এবং শ্রমিকের ছেলেমেয়েরা ভুল পথে চলে যেতেছে। শেরপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 36% নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। বেশিরভাগ মানুষেরই নেই স্থায়ী কোনো কাজ। আদিবাসীরা তাল মিলিয়ে চলবার যে একটা পেশা, যেমন ইলেকট্রনিক্সের পেশা আছে, মেকানিকের পেশা আছে, ঝালাইয়ের পেশা আছে, এই ধরনের পেশাগুলির সাথে আদিবাসী জনগোষ্ঠী কিন্তু সম্পৃক্ত না, পরিচিত না। এছাড়া শুধু পাথর আমদানিতেই সীমাবদ্ধ নাকুগাঁও স্থলবন্দর। এতে বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। শুধু পাথর আসে না, যে আরো যে অন্য অন্য প্রজেক্ট গুলা যে তালিকা দিছে, ওই তালিকা যদি সঠিক সবটি যদি আসতে পারে, এলাকা যারা শ্রমিক আছে এরাও কাজ করে খাইতে পারবে। শুধুমাত্র পাথর
এই পাথরের উপর নির্ভর করে আসলে তেমন কর্মসংস্থান হচ্ছে না। জেলা প্রশাসক জানান, পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও জেলার বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরিতে কাজ চলছে। স্বয়ংক্রিয় মাড়াই কল তৈরি হওয়ার কারণে এখন লোকবল কম লাগে, অনেক লোক হয়তো বেকার হয়ে গেছে। আমরা চেষ্টা করছি এখানে কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা যায় কিনা। শেরপুরে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান এ জেলার মানুষের। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, শেরপুর। রাজধানীর গুলশান অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ফেব্রিক মেলা। 2026 সালে ফ্যাশন পণ্যে কোন ধরনের ফেব্রিক আসছে তারই ধারণা দিতে এই আয়োজন করা হয়। 290টি নতুন ডিজাইনের কালেকশন এবং 60টি নতুন উদ্ভাবিত কাপড় প্রদর্শন করা হয় মেলায়। 6 দিন ব্যাপী এই প্রদর্শনীর আয়োজন করে তৈরি পোশাক খাতের শীর্ষ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবাইর। আয়োজকরা জানান, আন্তর্জাতিক বাজারকে মাথায় রেখে আগামী বছরের গ্রীষ্মের জন্য নতুন ইনোভেশন এবং কাপড় প্রদর্শন করা হয়েছে মেলায়। 8 জুলাই থেকে শুরু হয়, মেলা চলে 13 জুলাই পর্যন্ত। দেশের বাইরের খবর, ভারতের উপর আরোপ করা শুল্ক 20%-এরও নিচে নামাতে পারে যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ। এতে বলা হয়, 2 এপ্রিল ভারতের উপর 26% শুল্ক হার নির্ধারণ করেন ট্রাম্প। তা 6% কমিয়ে আনতে নিজেদের মধ্যে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ও ভারত। তবে এসব আলোচনা হচ্ছে গোপনে। এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি দুই দেশের বাণিজ্য দপ্তর। তেলুগুর জনপ্রিয় অভিনেতা ও পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত কোটা শ্রীনিবাস রাও মারা গেছেন। রবিবার ভোররাতে হায়দ্রাবাদের জুবিলি হিলসের ফিল্ম নগরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স ছিল 83। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। 3 দিন আগে নিজের জন্মদিন উদযাপন করেন। 4 দশকের বেশি সময় ধরে অভিনয় জীবনে সক্রিয় থাকা কোটা শ্রীনিবাস রাও তেলেগু, তামিল, কন্নড়, হিন্দি মোট 4টি ভাষায় 750টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। খলনায়ক, কমেডি কিংবা পার্শ্ব চরিত্র সহ সব ধরনের চরিত্রেই ছিলেন পারদর্শী। তেলেঙ্গানা উপভাষায় সংলাপ বলার ভঙ্গি ও উচ্চারণে দর্শকদের হৃদয় জয় করেছিলেন এই অভিনেতা। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv, ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।